হ্যালো স্টুডেন্টস, তোমাদের জিএসটি ইউনিট প্রিপারেশনের কেমিস্ট্রির আজকে তোমার সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। এই ভিডিওতে তোমার হচ্ছে এমসিকিউ প্লাস টপিক পাবে। তো প্রথমত আসো এমসিকিউতে। তোমাদের ফার্স্ট যে এমসিকিউটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার, এটা একটু ম্যাথমেটিক্যাল। সেটা হচ্ছে নির্দিষ্ট চাপে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আয়তন হচ্ছে 1.85 ইন্টু 10⁻² মিটার কিউব। এটা যদি হয় তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আয়তন কত? তো এটা একটু ম্যাথমেটিক্যাল, বাট তুমি এখানে একটা জিনিস চিন্তা করতে পারো যে তোমার যেহেতু আয়তন বেশি তাপমাত্রায় বেশি থাকে, কম তাপমাত্রা কি হবে? কম। তার মানে তুমি ফার্স্টেই দেখবা যে এর থেকে কম অ্যান্সার কোনটা আছে, একটু কম যেটা আছে সেটা অ্যান্সার। এখন যদি তোমার 2টা বা 3টা তোমার হচ্ছে কম অ্যান্সার থাকে, তখন তুমি ম্যাথটাকে করবা। তো সূত্র তো তোমার হচ্ছে এটা। এখন এখানে যদি আমি একটু ক্যালকুলেশন স্ট্র্যাটেজির দিক থেকে আসি, তাহলে আমাদের ভি2 বের করতে হবে। আমি ধরো এটাকে ক্যালভিনে নিয়ে নিচ্ছি, 1.85 এটা 10⁻² ডিভাইডেড বাই 300। তো বিষয়টা হচ্ছে যে এখানে আসলে দেখো যে তোমার 298 300 খুব একটা ডিফারেন্স নেই, হয়তো বা কাটাকাটি করলে কত আসবে, 0.99 অথবা 98 এরকম। তাহলে এটাও কিন্তু খুব একটা কমবে না, এটা তোমার হয়তো বা হবে 1.83 অথবা 84 ইন্টু 10⁻²। আচ্ছা, নেক্সট তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আম, বরফের জ্যামিতিক আকৃতি। বরফের জ্যামিতিক আকৃতি তোমার হচ্ছে রম্বোহেড্রাল। এটা মনে রাখতে পারো, রম্বোহেড্রাল। এটা আগের বইগুলোতে ছিল, বাট ইদানুঙ্গ হুটহাট দিয়ে দেয় রম্বোহেড্রাল। থার্ড ওয়ান, নিচের কোন গ্যাস পানিতে সবচেয়ে বেশি দ্রবণীয়? আচ্ছা, অপশনগুলো তোমার ছিল হচ্ছে পানিতে দ্রবণীয় কোন গ্যাস, সেটার অপশন হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রোজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। তো এক্ষেত্রে দেখা যায় যে তোমার অ্যামোনিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত হয়। ফোর্থ অপশন, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ বলেনি, বলছে গতীয় সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণ তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কিন্তু গতীয় সমীকরণ যখন তোমাকে বলবে তখন মনে রাখতে হবে যে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এখানে এনটা ছোট হাতেরও থাকতে পারে, যদিও ছোট হাতের এন মূল ইন্ডিকেট করে, বাট ছোট হাতের এনও থাকতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার, অ্যাভোগাদ্রো প্রকল্প অনুযায়ী ভি প্রপোর্শনাল টু এন কখন? কখন তোমার হচ্ছে আয়তন মোলের উপর ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে যদি টেম্পারেচারও এবং তোমার হচ্ছে যে প্রেশার দুটি যদি ধ্রুব হয়, তখন কেবলমাত্র তোমার ভি প্রপোর্শনাল টু এন হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? তো এটা খুবই কমন একটা কোশ্চেন। গ্রিন হাউসের সবচেয়ে বেশি দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এরপরে আরেকটা কোশ্চেন আছে যে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিন স্কেলে কত হবে? 298 কেলভিন। নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি কোনো যৌগের কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, তাহলে এর যৌগিক মূলকের জ্যামিতিক কাঠামো কেমন হবে? তো ধরো সন্নিবেশ নাম্বার যদি 6 হয়, যেমন এফি সিএন6, পটাশিয়াম তোমার হচ্ছে ফেরোসায়ানাইড বা ফেরিসায়ানাইডের ক্ষেত্রে আমরা দেখেছি তোমার হচ্ছে সন্নিবেশ সংখ্যাটা 6 থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা জ্যামিতিক আকৃতিটা কেমন হবে? তো এটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 গ্রাম পানিতে কতটি পানির অণু আছে?
আমরা ইউজুয়ালি সূত্র জানি W/M = N/Na। তো এখানে যেহেতু তোমার হচ্ছে 5 গ্রাম পানি, আর আমরা জানি পানির আণবিক ভর 18, তো কতটি পানির অণু আছে N বের করতে হবে 6.023 × 10⁻23। তো যাদের এইসব জায়গায় ক্যালকুলেশনের সমস্যা আছে তারা একটু দেখতে পারো চাইলে, যে আমার এখানে N = আমি খুবই র্যান্ডম ক্যালকুলেশন করব, এটাকে আমি 6 হিসেবে লিখবো এবং তোমার হচ্ছে এটা এরকম। তাহলে খেয়াল করে দেখো, এটা 5 6 30, বা এটা দিয়েও যদি আমি কাটাকাটি করি 3, 5/3 কত 1.67। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ভ্যান ডার ওয়েলসের সমীকরণ কোনটা? ভ্যান ডার ওয়েলসের সমীকরণ তোমার হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, n²/b² × V - Nv = nRT। এখানে যদি বলে যে এর একক কি, তো এর একক হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার, লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। আর যদি বলে বি এর একক কি, তাহলে সেই ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে লিটার পার মোল। এরপরে আছে তোমার হচ্ছে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়? তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে। একটি অক্সিজেন অণুর ভর কত? তো যদি আমাকে বলে একটি অক্সিজেন অণুর ভর কত, তাহলে আমাকে আবারও এই একই সূত্রে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এবার এইটা কিন্তু এক, ডাব্লিউ চেয়েছে, অণু যেহেতু বলেছে তার মানে এম এর ভ্যালু হচ্ছে 32। তো এই ক্ষেত্রে আমি ক্যালকুলেশনের সময় কিসে আসবো, যে আমি এখানে তোমার হচ্ছে 6 লিখে তোমার হচ্ছে এটাই ক্যালকুলেশন করবো। তো এখানে 6 দিয়ে তুমি হচ্ছে 32 কাটো, তাহলে তো তোমার ধরো তুমি নর্মালি ক্যালকুলেশন করো 3, আর এটা হবে 16। 16/3 মানে তোমার হচ্ছে 5.33। যখনই তোমার হচ্ছে আমি যখন ভাগ করবো, আমার যদি 3 দ্বারা ভাগশেষ 1 থাকে তাহলে 3 3, আর 2 ভাগশেষ থাকলে 6 7 × 10⁻23 এত গ্রাম। তো এগুলো আসলে কেজিতেও থাকতে পারে, তখন এটা 10⁻26 হয়ে যাবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 13°C টেম্পারেচারে নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে। তাহলে চাপ স্থির আছে, আর টেম্পারেচার ছিল তোমার 13°C, মানে 286 কেলভিন। তো আয়তন যেহেতু তোমার হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তার মানে আয়তন আগে ছিল ভি, পরে হয়ে গেছে 2v। তাহলে এখন বলছে যে গ্যাসটির তাপমাত্রা কত হবে, T2 কত? তো অ্যাজ আমরা জানি যে তোমার হচ্ছে V1/T1 = V2/T2। তো ওই সূত্র দিয়ে আমি যদি আসি, তাহলে আমার সূত্রটা অনেকটা এরকম দাঁড়াবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে তোমার হচ্ছে এটা 286 ইন্টু এটা দ্বিগুণ, যেহেতু এটাও দ্বিগুণ হয়ে যাবে। তো এটাকে তোমার হচ্ছে কেলভিনে আসলো, এখান থেকে তুমি হচ্ছে সেলসিয়াসে নিয়ে নিবা, কারণ অ্যান্সার তোমার সেলসিয়াসে থাকতে পারে। নেক্সট যে কোশ্চেন, সেটা হলো তোমার নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অণু আছে? এটা খুবই ভাইটাল একটা কোশ্চেন। অপশনগুলো হচ্ছে 16 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইডে, 7 গ্রাম নাইট্রোজেনে, 16 গ্রাম অক্সিজেনে এবং 2 গ্রাম হাইড্রোজেনে। তো সর্বোচ্চ সংখ্যক সেখানেই থাকবে যার মোল সংখ্যা বেশি। আমি যদি ফার্স্টে এটার মোল সংখ্যা বের করি, W/M 1 আসবে। এটা বের করলে দেখবো এটা হচ্ছে হাফ আসে। এইটা বের করলে দেখবো হচ্ছে 7/28, মানে হচ্ছে 1/4 আসবে। আর এটা হচ্ছে 16 তোমার হচ্ছে এটার ভর অবভিয়াসলি বেশি, 28 প্লাস তোমার হচ্ছে 32 60। তো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি তোমার হচ্ছে অণু থাকবে যেখানে মূল সংখ্যা বেশি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনটা তোমার, নিচের কোন যৌগটি
জৈব দ্রাবক সর্বাপেক্ষা বেশি অদ্রবণীয় হবে। আচ্ছা, কোন যৌগটি জৈব দ্রাবক অপেক্ষা বেশি অদ্রবণীয় হবে? তো এখানে অদ্রবণীয়র বিষয়টা কি? যে তোমার হচ্ছে আ প্রশ্নটা একটু সমস্যা আছে। প্রশ্নটা আসলে করতে চাইছিল এরকম যে আ নিচের কোন যৌগটি জৈব দ্রাবকে সবচেয়ে বেশি অদ্রবণীয় হবে? সেক্ষেত্রে অপশন ছিল তোমার হচ্ছে সিজিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং তোমার হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। তো এটা আসলে ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হবে। যে ফাজারের নীতি বলতেছে যার ক্যাটায়নের আকার যত ছোট সে সমযোজী, এবং সমযোজী হলে কি হবে? জৈব দ্রাবকে বেশি দ্রবীভূত হবে। তাহলে সবচেয়ে বেশি সমযোজী এ, তার থেকে কমে, তার থেকে কমে, এবং সবচেয়ে কম সমযোজী কিন্তু এ, সবচেয়ে বেশি আয়নিক এ। তাহলে আয়নিক যে যৌগগুলো আছে সেগুলো কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হইতে চায় না। তাহলে বলা যেতে পারে যে জৈব দ্রাবকে তোমার সবচেয়ে কম দ্রবীভূত হবে বা সবচেয়ে বেশি অদ্রবণীয় হবে সিজিয়াম ক্লোরাইড। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ডেসিমিটার কিউব। আমরা জানি ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার। আহ, এ অক্সিজেন গ্যাসের চাপ, যেমন অক্সিজেন দিয়ে আছে মানে আমি বুঝে গেছি যে আমাদের 16 অ্যাটমসফিয়ার। সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের মূল মূল সংখ্যা চাইছে। আচ্ছা, তো এখানে বুঝতেই পারতেছো এটা আদর্শ গ্যাসের ইকুয়েশনে চলে যাবে। পিভি ইকুয়াল টু এন আর টি। তো আমাদের এখানে এটা 16 অ্যাটমসফিয়ারে আছে, এটা লিটারে আছে, এন বের করবো, তাহলে এখানে আমাদের এম এর কোনো কাজ নাই। আর এর ভ্যালু নিব 0.0821, 21টাকে বাদ দিয়ে দিব, আর টেম্পারেচারটাকে 300। তো এখান থেকে এন যদি বের করি 16 × 9 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 8 × 10⁻², ইন্টু 3 × 10⁻, সরি 10⁻²। তাহলে এখানে 8 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করি, এখানে ক্যালকুলেশনগুলো ওইভাবে সাজাই দিবে যাতে করে তোমার খুবই ইজিলি হয়, খালি এই যে একটু একটু বাদ দিতে হবে। এটা আস্তে আস্তে 6, আর এখানে দেখো 10⁻² আর 10⁻² তো আউট, তাহলে এটা তোমার হচ্ছে মোল সংখ্যা হবে 6। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার রক্তের লাল কণিকা, এখানে হিমোগ্লোবিন আছে 0. আচ্ছা, রক্তের যে লাল কণিকা সেটা কিন্তু হয় হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিনের মেইন কাজ কিন্তু তোমার হচ্ছে অক্সিজেনকে প্রবাহিত করা। তো হিমোগ্লোবিনে দেখা যাচ্ছে 0.3% লোহা আছে, মানে আয়রন। তো গ্লোবিনের একটি অণুতে 4টি লোহার পরমাণু থাকলে, এটা বলছে একটি অণুতে 4টি লোহা আছে, হিমোগ্লোবিনের আণবিক ওজন কত? ঠিক আছে, তাহলে আমি যদি এভাবে চিন্তা করি, একটা অণুতে তোমার হচ্ছে 4টা আছে, ঠিক আছে, এবং সেটা থাকার পরেও কিন্তু এটা হচ্ছে 0.3% হয়েছে, এটা কিন্তু ভরের। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের এই 0.3% ক্যারি করতেছে কে? এই 4টা আয়রন। আমরা আয়রনের ভর জানি 55.85, ধরো 55ই ধরলাম। তাহলে এখন আমাদেরকে বলছে যে তাহলে যদি এটা 100% হয়, 100% মানে হচ্ছে পুরোটা হিমোগ্লোবিনের কথা বলা হচ্ছে, তখন কি হবে? 55 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 0.3, আমি যদি পার্সেন্টেজ এটাকে তাহলে আমি 1 ধরলাম, আর এটাকে 0.003, 3 ইন্টু 10⁻³ তো 54 হলে কিন্তু এটাকে ইজিলি কাটাকাটি করা যায়। তো 3 দিয়ে আমি যদি 54কে কাটি তাহলে আমার আসবে কত? 18। 4 18 হচ্ছে 72, 72 ইন্টু 10⁻³ তাহলে এখানে তোমার হচ্ছে 7,200-র আশেপাশে হয়, মানে সরি 72,000-এর আশেপাশে হয়। এটা তোমার হচ্ছে অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 74,000। তো তোমাকে এমনভাবেই দিবে যাতে করে তুমি হচ্ছে আশেপাশে বের করতে পারো। নেক্সট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে বহু বছর আগে, এখন আবার হয়তো আসতে পারে। তো কার্বন ডাইঅক্সাইডের 5 গ্রামে কতটা অণু আছে? তাহলে খেয়াল করে দেখছো যে এরকম টাইপের অণু আছে
কোন জায়গায় তোমার হচ্ছে বেশি আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু বেশ বেশ ভালোই আসছে। তাহলে এখানে ওই ডাব্লিউ 5, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, এন বের করতে হবে 6.023 ইন্টু 10⁻23। এখানে 6 ধরে কাজ করে ফেলবা। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার যে 25°C টেম্পারেচারে 25°C টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি কত? তো কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 nRT। তো এখানে যেহেতু কোনো ভরের কথা বলেনি, তাহলে 3/2 তোমার হচ্ছে RT হবে। আর দিবা এবং টেম্পারেচার দিয়ে গুণ দিবা। এখানে আর এর ভ্যালু কিন্তু 8.314, কারণ তুমি জুলে বের করতে যাচ্ছ। আচ্ছা, তো এখানে এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন এছাড়াও তুমি হচ্ছে কোন কোন টপিকগুলোতে বেশি জোর দিবা? তুমি একটু মূল ভগ্নাংশগুলো দেখবা। একবার হচ্ছে ট্রোপোমণ্ডল বা মেসোমণ্ডল, মানে তোমার হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তর, সেটাকে একবার দেখে নিবা। নেক্সট আরএমএস এর যে ব্যাপারটা, এটা আমি একটু বলি যে তোমার হচ্ছে যদি ভিআরএমএস এর কথা বলে, তাহলে তোমার হচ্ছে √3RT/m। যদি আমাকে বলে যে তোমার হচ্ছে এভারেজ, এভারেজের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে এটা হচ্ছে 8RT/m। আর যদি এটা তোমার হচ্ছে বলে যে গড়, সরি গড় না, সম্ভাব্য, যদি সম্ভাব্য বলে তাহলে এটা হবে হচ্ছে √2RT/m। এছাড়া তোমার হচ্ছে যে প্রশ্নগুলো আমরা দেখলাম, যেমন ধরো হচ্ছে মোলের বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো আসছে, তারপর একটু গ্রিন হাউস থেকে হালকা কোশ্চেন আসছে, দেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির ওই যে পিএসটা দেখবা 5.6 বা 5.6 এর নিচে। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী কে কে, কোনটা বেশি দায়ী, কোনটা কম দায়ী। এবং থার্ড চ্যাপ্টারের জন্য তোমার হচ্ছে যে ভিডিওটা দেওয়া হয়েছিল, সেখানে নাইট্রোজেনের সম্ভবত তোমার কিছু 5টা নাইট্রোজেনের কথা বলা হয়েছিল, যে কোনটা নিরপেক্ষ, কোনটা তোমার হচ্ছে অম্লীয়। ওই জায়গাটা একটু খেয়াল রাখবে, কারণ ওইটা থেকেও তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টির কিছু একটা আসতে পারে। তো এই হচ্ছে তোমার হচ্ছে পরিবেশ রসায়নে আসলে খুব বেশি ফোকাস করার মতো তেমন টপিক নেই, মানে আসার মতো আর কি জিএসটিতে।